जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। ঠাকুর মা স্বামীজিকে আমার ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি। আপনারা সুধী ভক্তবৃন্দ যারা লাইভে শুনছেন, পরে শুনবেন, আপনাদের সকলকে আন্তরিক শ্রদ্ধা জানাই। আজ একটি খুব মহত্বপূর্ণ দিন, তাৎপর্যপূর্ণ দিন, শিক্ষক দিবস। বড় পবিত্র দিন, পুণ্য দিন। এই শিক্ষক দিবসে সমস্ত শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী, এই জগতের সঙ্গে যুক্ত সকলকে আমার অন্তরের শ্রদ্ধা প্রণাম জানাই। আসলে শিক্ষক, আমরা জানি শিক্ষকের সমাজে এক বিরাট ভূমিকা, এবং প্রত্যেকেই বিভিন্ন বয়সে বিভিন্ন স্তরে শিক্ষকের সান্নিধ্যে এসে তারা সমৃদ্ধ হয়েছেন, হচ্ছেন, হবেন। যারা শিক্ষক, যারা এই পেশার সঙ্গে যুক্ত, তারাও কিন্তু তাদের শিক্ষককে স্মরণ করছেন, তারা আবার তাদের শিক্ষক। এইভাবে এটা একটা সিরিজ চলতেই থাকবে। কিন্তু এই যে সমাজে শিক্ষকদের যে একটা বিরাট অবদান, শিক্ষা দর্শন, একটি বিরাট দর্শন, সেটি নিয়ে লোকশিক্ষক শ্রীরামকৃষ্ণ একটি কথা প্রায়ই বলছেন। কি বলছেন? যে মানুষ জানো, মানুষ কাকে বলে? যার মান আর হুঁশ আছে। নিজের আত্মসম্মান, আত্মশ্রদ্ধা, এই ব্যাপারে যার হুঁশ আছে, চেতনা আছে। এই মানুষ নিয়েই স্বামী বিবেকানন্দ শিক্ষার ক্ষেত্রে বললেন যে তিনি এমন শিক্ষা চান যে শিক্ষা হবে মানুষ গড়ার শিক্ষা। মানুষ সংজ্ঞায়িত করলেন শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথকে কি লিখছেন তার সম্বন্ধে? তিনি চাপরাস দিলেন, নরেন শিক্ষে দিবে। স্বামীজি শিক্ষা দেবেন, এবং যিনি শিক্ষা দেবেন তাকে প্রস্তুত করলেন কিন্তু শ্রীরামকৃষ্ণ স্বয়ং। এই যে স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণের যন্ত্র, তিনি এবার শিক্ষা নিয়ে আমাদের সামনে এক নতুন আলো নিয়ে, এই যে নতুন আলোটি দেখাচ্ছেন। কেন আমরা অজ্ঞানতার অন্ধকারে থাকি? কেন থাকি? কারণ আমাদের শিক্ষা সম্বন্ধে একটি দম্ভ আছে, অহংকার আছে। আমরা প্রচলিত শিক্ষা ব্যবস্থায় বিশ্বাস করি, এটা অন্যায় নয়, কিন্তু আমরা যে ধারাতে চলে আসছি, প্রবহমান ধারাতে, তাতে আমরা সব থেকে বেশি গুরুত্ব দিয়ে থাকি কি না পুঁথিগত শিক্ষা এবং আমাদের এই ডিগ্রি বা সার্টিফিকেট। স্বামীজি বলছেন যে যদি কারোর পুঁথিগত শিক্ষা থাকে, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের অনেক ডিগ্রি অর্জন করে থাকে, সেটাকে তিনি কোথাও কিন্তু তুচ্ছতাচ্ছিল্য করছেন না, ভালো। কিন্তু একটা জিনিস বারবার বলছেন যে শুধু বই পড়া বিদ্যায় কিন্তু হবে না। কারণ একজন তো অনেক কিছু মুখস্থ করে রাখতে পারি, অনেক তথ্য তার সংগ্রহে থাকতে পারে, তাকে আমরা আপাতভাবে জ্ঞানী বলবো। কিন্তু সেই জ্ঞানটিকে তিনি কতটা ব্যবহারিক জীবনে প্রয়োগ করতে পারছেন, সেটা লক্ষণীয় বিষয়। স্বামীজি সেন বলছেন যে দেখো শিক্ষা কেমন হবে। স্বামীজির শিক্ষা চিন্তাটাকে যদি আমরা কতগুলো পয়েন্টে ভাঙার চেষ্টা করি, তাহলে দেখুন তার শিক্ষা ভাবনা হচ্ছে এক, সদর্থক ভাবনা।
স্বামী বিবেকানন্দের শিক্ষা ভাবনার অনেকগুলো বৈশিষ্ট্য আমরা একটু আলোচনা করার চেষ্টা করি স্বল্প পরিসরে। একটি হচ্ছে সদর্থক ইতিবাচক ভাবনা। স্বামীজি কোনো বিষয়ে এই নেতিবাচক চিন্তাকে সমর্থন করছেন না এবং পৃথিবীর সামনে মানুষের সামনে তুলে ধরছেন একটা কথা যে তুমি পারো, তুমি কখনো না বলবে না। কেন বলবে না? কারণ তোমার মধ্যে অনন্ত শক্তি আছে, অসীম শক্তি আছে। সুতরাং তুমি 1000 বার চেষ্টা করলে ব্যর্থ হলে আরেকবার চেষ্টা করে দেখো, তুমি পারবে। এই না কথাটি স্বামী বিবেকানন্দের অভিধানে নেই। তাই তিনি প্রত্যেককে বলছেন, এবং সব থেকে বড় কথা হচ্ছে আমরা দৈনন্দিন ব্যবহারিক জীবনে যখন হতাশাগ্রস্ত হই তখন একটা ট্যাবলেট আমাদেরকে বিরাট আশা সঞ্চার করতে পারে। যদি আমাদের মনের মধ্যে ওই ভাবনাটা একবার কেউ প্রবেশ করিয়ে দিতে পারে, অনুপ্রবেশ করিয়ে দিতে পারে যে হতাশ হচ্ছ কেন, তুমি পারবে। এই যে কথাটা, এই এত বড় কথাটি কোথায় কোথায় পারবে? যে অ্যাথলেট তার ক্ষেত্র তুমি পারবে, তুমি দৌড়ো, চেষ্টা করো, তুমি এবারে তুমি হয়তো ব্রোঞ্জ পাওনি, সিলভার পাওনি, কিছু পাওনি, ঠিক আছে, তুমি চেষ্টা চালিয়ে যাও, তুমি পারবে। যে সাঁতার কাটছেন তাকেও তুমি পারবে, গাছে উঠছে সেও পারবে। তুমি পরীক্ষায় একবার অকৃতকার্য হয়েছে, তুমি আরেকবার দাও, তুমি পারবে পারবে পারবে। ইন্টারভিউ দিতে যাচ্ছে, সে এই মন নিয়ে প্রবেশ করলো ইন্টারভিউয়ে যে আমি ইন্টারভিউয়ে পারবো। অর্থাৎ এই প্রতিটি ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই ইতিবাচকতা মানুষের বিষাদ, মানুষের হতাশাকে ঘুচিয়ে দেয়, যেটা আজকের জীবনে, আমাদের এই এত ব্যস্ত জীবনে খুব বেশি প্রয়োজন। অদ্ভুত একটি ট্যাবলেট, সেটা হচ্ছে যে তুমি পারবে। এই হচ্ছে স্বামীজির শিক্ষা দর্শনের একটি অন্যতম বৈশিষ্ট্য, যেটা ইতিবাচকতা। আসুন, আমাদের শিক্ষককুল কি করছেন? শিক্ষককুল যখন ছাত্র সমাজকে, সে একেবারে নার্সারি কেজি থেকে শুরু করে পিজি পর্যন্ত, তাদের যদি একটা কথা বলতে শুরু করে দেন সমস্ত শিক্ষক শিক্ষিকারা, প্রতিজ্ঞাবদ্ধ শপথ নেন তুমি পারবে। তুমি ভয় পাচ্ছ কেন? ইংরেজিতে ভয় পাচ্ছ, অঙ্কে ভয় পাচ্ছ, সায়েন্সে ভয় পাচ্ছ, তুমি ভয় পাচ্ছ কেন? তুমি পারবে। যে ছেলেটি সত্যিই অঙ্কে দুর্বল, তাকে যদি তার কানের কাছে এই কথাটা বারবার বলা হয়, এটা ডেফিনিট, নিশ্চিত সেই ছেলেটির উন্নতি হবে। স্বামী বিবেকানন্দের শিক্ষা চিন্তা আর আমাদের শিক্ষককুল, অভিভাবক, তাদের ক্ষেত্রে এই শিক্ষা দর্শনটা প্রয়োগ করার জায়গায় আমরা এগিয়ে যাব কিনা সেটা আমরা নিজেরা ভাব। যদি আমরা এগিয়ে যেতে পারি তাহলে আগামী প্রজন্ম, এবং তার একটা ইফেক্ট আছে, তার থেকে তাদের পরবর্তী প্রজন্ম এই পজিটিভ আইডিয়াস, পজিটিভ থট নিয়ে যত এগোবে তত সমস্যা কম থাকবে, সমাধান বেশি হবে। ম্যাজিক। আমরা সমস্যা এত বেশি, সমাধান কম কেন? বিকজ ওয়েন এভার উই আর ফেসিং আ প্রবলেম, যখনই সমস্যা আমরা সম্মুখীন হচ্ছি, আমরা ভয়ে থাকছি, আরে আমরা কি পারবো, সমাধান আমার দ্বারা হবে। স্বামীজি বলছেন ফেস দ্য রুটস। আসবে সমস্যা, সেই সমস্যাকে তুমি কি করো? মোকাবিলা করো। সমস্যা মোকাবিলা করার জন্য কি লাগবে? সাহস লাগবে, আত্মবিশ্বাস লাগবে, আত্মশ্রদ্ধা লাগবে, নিজেকে শ্রদ্ধা করতে হবে, আমি পারবো। নিজেকে ওই সেলফ কনফিডেন্স, আমি পারবো, বিশ্বাস, আমি পারবো ভেবেও নাও পারতে পারি। স্টিল যদি আমরা আগের থেকেই ভেবে নিই যে পারবো না, তাহলে তো আরও পারবো না, আগের থেকেই তো মরে গেলাম। তাহলে স্বাভাবিকভাবেই আমরা নিশ্চিত একজন মুমূর্ষু রোগীকেও যখন ডাক্তারবাবু চিকিৎসা করেন, তখনও কিন্তু তিনি হাল ছাড়েন না, বলেন যে না, এখনও আশা আছে, এখনও প্রাণ আছে, সম্ভাবনা আছে, তিনি সেরে উঠতেও পারেন। এই যে হয়তো ক্ষীণ সম্ভাবনা, কিন্তু বলছেন না, কিন্তু ঘটনা এই যে জায়গা থেকে আমরা ওই সম্ভাবনা নিয়েই তো, আমরা ওই আশা নিয়েই তো বেঁচে থাকবো। তাহলে আশাটা কখন? যখন আমরা চিন্তার মধ্যে আমাদের ইতিবাচকতা রাখবো। এটা স্বামীজির শিক্ষা দর্শনের অন্যতম মূল বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য, স্বামীজির শিক্ষা দর্শন
আমাদেরকে কি শেখাচ্ছে? একটু আগে বললাম শ্রীরামকৃষ্ণ বলছেন মান হুঁশ। স্বামী সেই মানুষ গড়ার শিক্ষার কথা বলছেন। এবার আমরা পুঁথিগত বইয়ে অনেক কিছু পড়ছি। বইয়ে তো আমরা পড়ি চুরি করা মহাপাপ, এটা তো ছোট থেকে সবাই পড়েছেন। তো চুরি করা মহাপাপ বললে এটাই পাপ, তাহলে আমরা কেন করব? এই বলে যদি সবাই কষ্ট পেতাম তাহলে সমাজে চুরি ডাকাতি খুন সব উঠে যেত, কিচ্ছু হতো না, ভালো হতো তো। কিন্তু এই যে জায়গাটা, এই ব্যাপারটা কোথায় দাঁড়িয়ে গেছিল? ওই বইয়ের পাতায়। আর হয়তো কোথাও মুখস্থ করতে হয়েছে, সেটা করেছি। কিন্তু আমরা যদি এটাকে রিয়েলাইজ করি, আমরা এই সমাজে দেখছি ভালো কাজ হচ্ছে, প্রচুর ভালো কাজ হচ্ছে। আমরা নিউজ চ্যানেল দেখালো কি দেখালো না সেটা বড় কথা নয়, প্রচুর ভালো কাজ হচ্ছে। কিন্তু একই ঘটনা সমাজে অনেক অপরাধ হচ্ছে, অন্যায় হচ্ছে, যেগুলো আমরা বলি, ধিক্কার করি। বহু বহু মানুষ বলেন যে এগুলো অত্যন্ত অন্যায় হচ্ছে, নোংরা কাজ হচ্ছে, এগুলো এই সমাজে কেন হচ্ছে, কারা করছে? তারা পশু। আমরা বলছি তারা পশু। সত্যি কি পশু করছে বলুন তো? করে না, মানুষ করছে। যারা করছে তারা তো মানুষ, তারা পশু কোথায়? আমরা তো চেহারায় তো তাদেরকে আমাদের সঙ্গে কোনো আলাদা দেখছি না, সবাই তো একই চেহারা, জামা প্যান্ট আলাদা পরে থাকতে পারে। কিন্তু ঘটনা হচ্ছে যে ওই যারা করছে, অথচ তাদেরকে আমরা বলছি, আমরাই বলছি পশু। পশু কেন বলছি? পাশবিক কাজ করছে, একেবারে অন্যায় কাজ। ভাই ভাইকে খুন করে দিল, কি না হয়তো জমি একটু, এক সুতো জমি তিনি সেই এক দাদা ভাইয়ের থেকে কম পেয়েছে বা বেশি পেয়েছে। অদ্ভুত ব্যাপার, মানে অন্য কিছু না, সহোদর ভাই। তাহলে এই জায়গাটাতেও আমরা কিন্তু পৌঁছে যাই। কোথায়? কেন না ওই জমি বা অর্থের লোভে। তেমনি অসংখ্য ঘটনা ঘটছে, কত অন্যায়, কত অত্যাচার, কিন্তু হচ্ছে মানে হতো। স্বামীজি যখন শরীরে ছিলেন তখনও হতো, এখনও হচ্ছে, আগামী দিনেও বন্ধ হয়ে যাবে আমরা এটা ভাবতে পারি না। কিন্তু যেমন এই আমাদের অতিবাহী সম্বন্ধে বলা হচ্ছে, করোনা সম্বন্ধে, যে এক্সপার্টসরা বলছেন যে আস্তে আস্তে অবস্থা ভালো হবে, কিন্তু ব্যাপারটা জিরো কেস হয়ে যাবে না, মানে এন্ডেমিকের মতো হবে। অর্থাৎ যেমন এই ফ্লু, সর্দি, কাশি, জ্বর আমরা সবাই শুনছি, এটা আমি আপনাকে নতুন জানাচ্ছি না, আমরা খবরে যা শুনছি এক্সপার্টসরা যে বলছেন। তারপরে ঘটনা হচ্ছে যে তখনও একটা দুটো 5টা কেস বা 50টা কেস হতে পারে, কিন্তু ব্যাপারটা অনেক স্বাভাবিক হয়ে যাবে। ঠিক আমাদেরও যদি এই সমাজটা এমন হয় যে অপরাধ শূন্য হয়ে যাবে, এটা আমাদের ভাবা অন্যায়। কিন্তু এই যে জায়গাটা যদি মানুষের মধ্যে চেতনা আসে, না আমি কেন এই অপরাধ, এই অন্যায় কর্মের সঙ্গে নিজেকে যুক্ত করব, কেন করব, এইটা কখন আসবে? যখন তার বিবেক জাগবে। এই বিবেকটা জাগানোর জন্য স্বামীজি কি বলছেন? স্বামীজির শিক্ষা চিন্তা বলছে যে তুমি যখন সমাজে আছো, আরেকজন মানুষের সমাজে, সবাই মিলেই তো, মানুষ তো সামাজিক জীব, তাহলে ম্যান ইজ আ সোশ্যাল অ্যানিম্যাল। তাহলে এই সমাজে আমরা সবাই মিলে আছি, তাহলে এই সমাজে বেঁচে থাকবো কি করে? যদি আমরা পরস্পরের কথা একটু ভাবতে শিখি। এই ভাবনার মধ্যে কি থাকবে? স্বামী শিক্ষা চিন্তার দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে তুমি একটু উদার হও, তোমার হৃদয়ের সম্প্রসারণ হোক। তুমি যখন হৃদয়ের সম্প্রসারণ হবে, তখন মনে হবে যে এটা আমি কি করছি, এটা কি আমার পক্ষে করা উচিত? এটা তো মানুষের কাজ নয়। আমি একটা মানুষের ঠকিয়ে দিলাম, প্রতারণা করলাম, ছোট্ট ছোট্ট জিনিস। একটা মোড়ে দাঁড়িয়ে 4জন ছেলে গল্প করছে, একজন এসে জিজ্ঞেস করছেন, কেউ এসে একজন বয়স্ক মানুষ, ভাই তোমরা একটু বলতে পারবে এই অমুক বাবুর বাড়িটা কোন দিকে? ওরা জানে ভালো করে, বাঁ দিকে, ডান দিকে চলে যান মেশমশাই। তারপর হাসাহাসি করছে, যাক গুরু, বুড়ো মানুষ। কিন্তু ওই যে আমরা ঠকালাম, হয়তো মানুষের কষ্ট হলো, আবার এসে পৌঁছে যাবে, সব ঠিক আছে, কিন্তু এই প্রতারণার মাধ্যমে যে আনন্দটা উপভোগ করতে চাইছে কয়েকজন বা কিছু মানুষ, এই জায়গাটায় বিবেকানন্দ বলছেন যে তোমাকে ওই, কিন্তু যিনি প্রতারণা করছেন বা যারা প্রতারণা করছে তারা কিন্তু রীতিমতো শিক্ষিত, হয়তো মাস্টার ডিগ্রি হোল্ডার, কেউ ডক্টরেট হতেই পারে, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই কোয়ালিফিকেশনসগুলো হয়েছে এবং একটা সাবজেক্টে অনেক নলেজ ডেভেলপ করেছে, কিন্তু যেটা মনুষ্যত্ব, যে বিবেকটাকে জাগিয়ে রাখা, সেইখানে কোথাও একটা অভাব হয়েছে, ডার্থ হয়েছে। এই ডার্থটা কি করে কাটবে? স্বামীজি বলছেন তুমি যখনই কোনো কাজ করছো, তখন তোমার, স্বামী দুটো কোয়ালিটি বললেন, ক্যারেক্টার বিল্ডিং অ্যান্ড ম্যান মেকিং এডুকেশন। আমরা এখন ওই দুটোকে পরিভাষা পাল্টে দিয়েছি। আমরা ক্যারেক্টার বিল্ডিংটাকে করেছি কেরিয়ার বিল্ডিং।
ম্যান মেকিংটা করেছি মানি মেকিং। মানে আমার কেরিয়ারটা তৈরি হোক, টাকাটা যতবারই উপার্জন করি, প্রচুর ব্যাংক ব্যালেন্স করব, এদিক ওদিক ফ্ল্যাট গাড়ি, বিদেশ যাব, এইগুলো করব, মানি মেকিং। আর কেরিয়ার বিল্ডিং, কেরিয়ারটা তৈরি করতে হবে। কেরিয়ার তৈরি করা অন্যায়? নো, নেভার। অর্থ উপার্জন করা অন্যায়? কখনোই না। তাহলে ভুল কি হলো? কেরিয়ার বিল্ডিং, কিন্তু যদি ক্যারেক্টার বিল্ডিং না হয়ে থাকে আর মানি মেকিং অথবা যদি ম্যান মেকিংটা না হয়ে থাকে, কোথায় অসুবিধা হবে? টাকা আমার আছে, প্রচুর টাকা আছে, আমি চোখের সামনে দেখতে পাচ্ছি 5টা অভাবী মানুষ, তাদেরকে কিছু আর্থিক সাহায্য করলেই তাদের অভাব অনেকটা কেটে যাবে। আর আমাকে প্রচুর টাকা, সেখানেই 5টি অভাবী মানুষের জন্য আমার মনটা কোনোভাবেই টানলো না, অনুভবই করতে পারলো না, ফিলই করতে পারলো না। কেন ফিল করতে পারলাম না? মানি মেকিং এডুকেশন হয়েছে, কিন্তু ম্যান মেকিং এডুকেশন হয়নি। ম্যান মেকিং এডুকেশন কী হবে না, আরেকটি মানুষের কষ্ট হচ্ছে, আমার সামর্থ্য আছে, আমি তার কষ্টটা কিভাবে দূর করতে পারবো। কষ্ট আছে মানে কি? সমস্যা। আর কষ্ট দূর করা মানে সমাধান। তাহলে সমস্যার সমাধান আমি কি করে করব, এই নিয়ে আমার ভাবনাটা। এই ভাবনাটা যখন হবে, সেটা বিবেকানন্দ বলছেন তোমার মধ্যে ওই মনুষ্যত্ব জাগ্রত হচ্ছে। চেহারা তো সবাই আমরা মানুষ, কিন্তু আমার মধ্যে যে মনুষ্যত্ব বিকশিত হচ্ছে সেটা কখন বুঝবো? যে আমিও ভাত খাই, সেও ভাত খায়, সে আর ভাত খেতে পাচ্ছে না, তার ভাতও নেই, রুটিও নেই, মুড়িও নেই। তার ওই যে ক্ষুধার্ত মানুষটার, তারও খিদে আছে, আমারও খিদে আছে, আমার খিদে মেটানোর ব্যবস্থা আছে, ওর খিদে মেটানোর ব্যবস্থা নেই, কিন্তু আমার কাছে এমন ব্যবস্থা আছে যাতে তার খিদে মেটাতে আমি পারবো। 10 দিনের জন্য হোক, 5 দিনের জন্য হোক, 1 দিনের জন্য হোক, তাতে সমস্যার সম্পূর্ণ সমাধান না হলেও আংশিক তো হবে, ওই মুহূর্তে তো হবে। এই যে জায়গাটা, এইটা হচ্ছে মানে মানি ইজ রিকোয়ার্ড, কোনোভাবেই কেউ অস্বীকার করবে না। কে বিনা পয়সায় সবজি দেবে? কে বিনা পয়সায় আমাদেরকে বাসে চাপাবে? কিছুই না, সব জায়গাতে পয়সা লাগবে। কিন্তু এটা নয় যে আমি শুধু অর্থটা রোজগার করবো। স্বামীজির বক্তব্য হচ্ছে, তিনি বলতে চাইছেন তুমি আয় করো, শ্রীরামকৃষ্ণ বলছে তুমি অর্থ উপার্জন করছো, কিন্তু তোমার তো এমন দরকার নেই, তো পাগল হয়ে যেতে হবে। এবং তুমি সেই টাকার একটা অংশ তুমি নিঃস্বার্থ কাজে লাগাতে পারছো কিনা। নিঃস্বার্থভাবে লাগানো মানে কি? মানে অবভিয়াসলি আমরা যখন যে টাকাটা যে কাজে লাগাচ্ছি, সেখানে আমরা কোথাও দেখছি আমার কোনো মুনাফা আছে কিনা, আমার কোনো লাভ আছে কিনা, মানে আমি এর বিনিময়ে কি পাবো। সোজা কথায়, এই যে সবসময় লাভ ক্ষতির অঙ্ক ছোটোর থেকে মানুষ করে এসছে, সেইটাই বড় হয়ে দেখা যাচ্ছে যে ব্যবহারিক জীবনে যা কিছু করতে যাচ্ছি তার মধ্যে অঙ্ক কষছি। হোয়াট শ্যাল আই গেট ইন এক্সচেঞ্জ অফ ইট। এ সবসময় কিন্তু আলু পটল কেনা নয়, যে টাকা দিলাম বা মুদিখানার দোকানে গেলাম, মুসুরির ডাল কিনলাম, এক হাতে টাকা দিলাম, এক হাতে মুসুরির ডালটা নিলাম, এটা নয়। মানুষকে যখন তুমি কিছু করছো, সেইখানেই কিন্তু অদ্ভুতভাবে, মানে যেটা স্বামীজি বলছেন কি বলছেন? বলছেন যে এই যে কেরিয়ার এবং ক্যারেক্টার, দেখুন ক্যারেক্টারের মধ্যে কি থাকবে? চারিত্রিক বৈশিষ্ট্য অনেক, সততা আছে, সত্যনিষ্ঠা আছে, প্রেম আছে, ভালোবাসা আছে, এগুলোই হচ্ছে চারিত্রিক বৈশিষ্ট্য। আপনি মানুষকে ভালোবাসছেন, কিন্তু আপনার কাছে কেরিয়ারটা খুব বড়, আপনি কেরিয়ারকেও ভালোবাসছেন, ঠিক আছে, এস্টাবলিশড হন, আমরা প্রতিষ্ঠিত হলাম। প্রতিষ্ঠিত হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ভাবতে হবে আমার কোনো রেসপন্সিবিলিটি আছে সমাজের প্রতি, আমিও সামাজিক জীব, আমার কোনো রেসপন্সিবিলিটি আছে দেশের। আমাদের স্বাধীনতা দিবস এত করে, এই যে স্বাধীনতা সংগ্রামীদের কথা বলি, এই যে এত এত মানুষের ত্যাগের কথা বলি, তো সবাই সুভাষ হবেন না, কিন্তু সবাই সুভাষচন্দ্র, দেশবন্ধু, চিত্তরঞ্জন হবেন না। কিন্তু এটা তো ঠিক যে আমরা প্রত্যেকেই কিন্তু পারি কিছু না কিছু কন্ট্রিবিউট করতে টু দ্য সোসাইটি। আমরা সবসময় দেখতে চাই আমরা সোসাইটিতে কি পাচ্ছি। ডু ইউ আস্ক দ্য কোয়েশ্চেন্স টু আওয়ারসেলভস? আমরা কি নিজেদেরকে কোয়েশ্চেন করি আমরা কি দিতে পারছি সোসাইটিকে? প্রশ্ন হচ্ছে যে আমাদের প্রত্যেকের কিন্তু এই বেশি করে এই যে অনেকে লিখছেন যে এই ধরনের আলোচনা আরও বেশি হোক, সত্যিই তাই। এই আলোচনা কেন আমাদের ভেতরটাকে না দুর্মুষ করে দেবে। ওই আমাদের হামানদিস্তা দিয়ে মশলাটাকে গুঁড়ো করা হয়, তেমনি ঠিক শাবল দিয়ে গুঁড়ো করা হচ্ছে, ঠিক আমাদের ভেতরে এই মলিনতাগুলোকে গুঁড়ো করতে হবে। কারণ আমরা তো খালি আমাদের কথা ভাবছি, আমাদের কথা ভাববো না, কোথায় বলেছি, নিজেদের কথা ভাবতে হবে।
কিন্তু এটা নয় যে নিজেদের কথাই ভাবতে হবে, ওতে বেরিয়ে আসতে হবে। স্বামীজির শিক্ষা হচ্ছে তুমি একটু উদার হও, আরও মানুষের কথা ভাবতে শেখো। এটা হচ্ছে দ্বিতীয় বৈশিষ্ট্য। তৃতীয় বৈশিষ্ট্য উদারতার সঙ্গে যুক্ত, সেটা হচ্ছে তুমি নিঃস্বার্থপর হও। তুমি যখন উদার হচ্ছ, তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস ভাবো যে তুমি যা কিছু কাজ করবে সব কিছুর সঙ্গে তোমার স্বার্থকে রেখো না। তুমি কিছুই না, 4-5 জন ছেলে মেয়ে, একটি গ্রামে গেলাম, দেখা গেল 5 জন বা 10 জন ছেলে মেয়ে, খবর নিয়ে জানা গেল যে ওদের মানে পড়ার খুব ইচ্ছা, কিন্তু ওরা খাতা বই পেন পেন্সিল কিনতে পারে না। ওদের খাতা বই পেন পেন্সিল কিনে দেওয়ার মতো ক্ষমতা আমাদের আছে। আমরা খোঁজ নিলাম, ওই গ্রামে খোঁজ নেওয়া হলো কীভাবে তাদের কী করা যায়, দেওয়া হলো। প্রতি বছর নিয়ে পাচ্ছে, ওরা আরও উৎসাহ পাচ্ছে, তাদেরকে চলে আসছে, আর আমরা উৎসাহ পাচ্ছি। বাহ, ওই ছেলেমেয়েগুলোর পড়াটা বন্ধ হয়ে যেত শুধু খাতা বই পেন পেন্সিলের জন্য। ভেরাজ আমরা আমাদের বাড়ির ছেলে মেয়েদেরকে খাতা বই পেন পেন্সিল কিনতে তো কুণ্ঠাবোধ করি না। কত খাতা 4 পাতা লেখার পর খাতাটা নষ্ট হয়ে পড়ে থাকে, আরেকটা নতুন খাতা নিয়ে এলো, কোথায় হারিয়ে ফেলেছে। আমরা কখনো কুণ্ঠাবোধ করি না, নিয়ে চলে আসছি ইমিডিয়েটলি। কেন? বাড়ির ছেলে মেয়ে। ওইখানে স্বামীজি বললেন তুমি দৃষ্টিটা একটু বড় করো, ওই ন্যারো হয়ে থেকো না, ব্রড আউটলুক। কিন্তু ওই গ্রামের ওই মানুষগুলোকে আর করছো, তোমার কিন্তু একেবারে নীরবে সাইলেন্টলি করো, কেউ জানতেও পারলো না, কিন্তু তুমি করে যাচ্ছ এবং তোমার কোনো স্বার্থ নেই। এই ছোট্ট একটা কাজ, এটাই কি একমাত্র কাজ? খাতা পেন পেন্সিল বই কিনে দেওয়ার না। স্বামীজির কথা হচ্ছে, স্বামীজির শিক্ষা চিন্তা বলছে যে তোমার কাছে কেউ এসেছে, তোমার যা সাধ্য, তোমার যা ক্যাপাসিটি, তাই দিয়ে তুমি ওই মানুষটাকে সেবা করো, ব্যাস হয়ে গেল। এবং খুব স্বাভাবিকভাবেই এই যে জায়গাটা, এই জায়গাতে কিন্তু আমাদের খুব কিছু ভাবতে হবে। কেন ভাবতে হবে? আমাদের ভাবতে হবে এই কারণেই যে আমরা যে সমাজে থাকি, ওই অভাবী মানুষটাও সেই সমাজে থাকে। ওই ফুটপাতে যে রাত্রে শোয়, যার মাথার ওপর ছাদ নেই, সেই মানুষটাও এই সমাজে থাকে। এবং আমরা যদি সবাই একই সমাজে থাকি, তাহলে এই সমাজে আমাদেরও প্রত্যেকেরই একটা ভূমিকা আছে। আমরা সেই ভূমিকার কিছুটা পালন করব কিনা। বাড়িতে যিনি গৃহকর্ত্রী, যিনি সবাইকে খেতে দিচ্ছেন, রান্নার ব্যবস্থা করছেন, সব করছেন, তিনি জানেন আমার একটা দায়িত্ব। আমি যদি সকালবেলা উঠে না রান্না করি, তাহলে ছেলেটা হয়তো কলেজ যেতে পারবে না, না খেয়ে যেতে হবে, কি হয়তো তার হাজব্যান্ডকে অফিস যেতে হবে, তার জন্য দুপুরে হয়তো টিফিন করে দিচ্ছেন, যখন নর্মাল টাইমে, এখন হয়তো বেশিরভাগই বন্ধ। কিন্তু ঘটনা হচ্ছে এই যে দায়িত্ব, শ্বশুরমশাই আছেন তার জন্য দায়িত্ব, প্রত্যেকটি জায়গায় তার রেসপন্সিবিলিটি তিনি কিন্তু ফুলফিল করার চেষ্টা করছেন, যিনি আদর্শ গৃহিণী হন। তেমনি আমরা যদি আদর্শ নাগরিক হই, আইডিয়াল সিটিজেন হই, তাহলে আমাদের সোসাইটির প্রতি একটা দায়িত্ব জ্ঞান আছে। স্বামীজি বলছেন তার শিক্ষা দর্শনে আরেকটা বৈশিষ্ট্য, বলছেন তুমি দায়িত্ব সচেতন হও। এই দায়িত্ব সচেতন হও, রেসপন্সিবল হও, তোমার কর্মে নিষ্ঠা থাকুক। এবং তার সঙ্গে সঙ্গে বলছেন যে তুমি মনের দিক দিয়ে দুর্বল হবে না, মনের শক্তিটাকে বাড়াও। মানে শারীরিক শক্তি বাড়াতে হবে আর মানসিক শক্তিও বাড়াতে হবে। যত বয়স হবে শারীরিক শক্তি কমে যাবে, অবধারিত কমে যাবে, কমতে বাধ্য। কিন্তু একটা জিনিস আমরা জিয়ে রাখতে পারি, আছে বহু বৃদ্ধ মানুষের, প্রবীণ মানুষের মনের জোর কি, বড় বড় রোগ হচ্ছে পাত্তাই দিচ্ছেন না, কিচ্ছু হবে না, তোরা চিন্তা করছিস কেন? ছেলে মেয়ে নাতি নাতনিরা ভাবছে, তাদের ওই মনের জোরই নেই। আর ওই বৃদ্ধ মানুষের, প্রবীণ মানুষের, তার কি মনের জোর। তিনি স্বামীজিকে ছোট থেকে নিয়েছেন। স্বামীজি বলছেন মনের শক্তি বাড়াও। মানে চাকরি করছে, চাকরি করতে করতে চাকরি চলে গেল, কত মানুষের হচ্ছে। অতিবারই সময় বলছি না, অনেক সময়ই হয়। তো তখন অনেকে প্রশ্ন করতে পারেন মনের জোরে কি মানে ভাত জুটবে? খুব রিয়েলিস্টিক কোয়েশ্চেন। স্বামীজি তো বলেছেন মনের জোর বাড়াও। মনের জোরে ভাত জুটবে কি না সেটা বলতে পারছি না, কিন্তু একটা জিনিস তো জুটবে, আরেকটা কাজ জুটবে। মনের জোর না থাকলে হয়তো যেটুকু টাকা কড়ি জমা আছে তা দিয়ে কিছুদিন খাওয়ার জুটবে, কিন্তু কিছুদিন পরে দেখা যাবে আর কিন্তু চাল কেনার পয়সা নেই। তুই আর মনের জোর আছে, সে চাকরিটা গেল, অদ্ভুত ব্যাপার, সে কিন্তু হাসছে, বাড়ির লোক বিরক্ত হচ্ছে, তোমার কোনো চিন্তা নেই। চিন্তা কিসে? আমি জানি আমি কিছু একটা করবো,
কি করবে? রাস্তায় ভিক্ষা করবে? বলছে না না, কি করব দেখা যাক, কিন্তু একটা কিছু করব। চাকরি গেল মানে সোজা কথায় একটা দরজা বন্ধ মানে সব দরজা বন্ধ হয়ে যায়নি। আমি কিছুটা হয়তো দেখা গেল সেই ভদ্রলোক অনেক কিছু হাতের কাজ জানেন, তিনি অদ্ভুত অদ্ভুত জিনিস তৈরি করতে শুরু করলেন। তৈরি করে তার বিভিন্ন কানেকশন ছিল বিভিন্ন জায়গায়। তার মানে এই নয় তো সারা ভারতবর্ষে সব লোকের চাকরি চলে গেছে। তিনি সেই সব জায়গায় যোগাযোগ করলেন অনেককে, করে অদ্ভুতভাবে তিনি ওটাকে সেল করার চেষ্টা করছেন। করে কয়েক মাস পরে দেখা গেল সেই ভদ্রলোক কিন্তু একটা সার্টেন অ্যামাউন্ট তিনি কিন্তু ইনকাম করা শুরু করছেন প্রত্যেক মাসে। কিসের জোর হচ্ছে? মনের জোর। এই মনের জোরটা অদ্ভুত অদ্ভুত প্রয়োজন। একজন পরীক্ষায় ফেল করলো, ফেল করে যার মনের জোর নেই বলছে আমি আর কোনোদিন পড়াশোনা করতে পারবো না। অনেক সময় তারা আত্মহত্যার সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে। আমরা কাগজে পড়ি, খবরে শুনি, কত মর্মান্তিক খবর বলুন তো। একটা অল্প বয়সী ছেলে মেয়ে জীবনটা পড়ে আছে, একটা পরীক্ষায় ফেল করেছে, তার জন্য আমি আত্মহত্যা করে দেবো। জীবনে যেন কেউ কেউ কোনোদিন ফেল করেনি, প্রথম ফেল করছে। ঘটনা হচ্ছে আসলে তার মনের জোরটা হয়নি এবং তার মনে সেই জোরটা দেওয়াও হয়নি। এই শিক্ষক দিবসে শিক্ষক মহাশয় যারা আছেন তারা কিন্তু ওই ছেলে মেয়েদের মধ্যে মনের জোর দিতে পারে। স্বামীজিকে পড়তে হবে আমাদের, স্বামীজিকে ধরতে হবে, কারণ স্বামীজি এমন একজন শিক্ষক যিনি বলতে পারেন ভুল করেছো বাবা, ভুল করবে, নিশ্চয়ই করবে, ভুল করবে বই কি বাবা। ভুল হচ্ছে মহান শিক্ষক। এই ভুল থেকেই শিক্ষা নেবে যে যাতে এই ভুলটা পুনরাবৃত্তি না হয়, আবার যাতে না হয়। ভুল করবে বই কি বাবা, কে বলতে পারে? বাবা মারা বলে এই কেন ভুল করছিস? টিচাররাও অনেক সময় বলেন আরে বারবার তুমি ভুল করছো, এতবার তোমাকে বোঝানো হচ্ছে। স্বামী বলছে ভুল করবে বই কি বাবা, কিন্তু ভুল থেকে শিক্ষা নেবে যাতে ওই ভুলটা রিপিট না হয়। মানে ঠিক আছে, যে কোনোভাবে সাপোর্ট করছেন। সেইটা যদি যে ছেলেটি বা যে মেয়েটি আত্মহত্যা করতে যাচ্ছে সে যদি কোনোদিন স্বামীজির দর্শন একটু শুনেছে, সে আত্মহত্যা করার সিদ্ধান্ত পাল্টে দেবে। কত মানুষ পাল্টেছে, কত মানুষ পাল্টেছে। তা কি করে? শুধু স্বামীজির বই পড়ে। হয়তো এক পাতা দু পাতা পড়েছে, যে মানুষটা প্ল্যাটফর্মে চলে এসছে ট্রেন লাইনে ঝাঁপ দেবে বলে সে আবার বাড়ি ফিরে গেছে। অদ্ভুত। তাকে বোঝাতে হবে তুই ফেল করেছো, আমরাও কত সময় হয়তো ফেল করেছি। হয়তো মিথ্যে কথা, কখনো মিথ্যে বলতে হয় ভালোর জন্য, কিন্তু নাও হতে পারে। হয়তো কখনো সত্যিই কোনো জায়গায় কোনো ক্ষেত্রে ফেল করেছি, পরীক্ষা নাও হতে পারে, অন্য কিছুতে ফেল করেছি, ব্যর্থ হয়েছি। এমন হতে পারে চাকরি ইন্টারভিউ দিয়েছে, হয়তো ফার্স্ট ইন্টারভিউটা ফেল করেছে, সেকেন্ড ইন্টারভিউটা পেয়েছে, হতে পারে। বাবা ছেলেকে বলছে আরে তুই কি ভাবছিস, তোদের ফার্স্ট, আমিও ফার্স্টে পাইনি। এই কথাটা একবার বললেই দেখা যায় সেই ছেলেটার হঠাৎ বিমর্ষ মনটা একটু উৎফুল্ল হয়ে গেল। বলছে তাই বাবা, ও তুমিও প্রথমটা পাওনি, তাহলে ম্যাচ করে গেল একেবারে, তাহলে আমিও সেকেন্ডটা নিশ্চয়ই পাবো। হ্যাঁ পাবি, নিশ্চয়ই পাবি। এই হচ্ছে ইতিবাচকতা। আমাদের সমাজে অনেক কিছু সমস্যা মিটে যাবে। তাই চাকরি চলে গেলে দোকান বন্ধ হয়ে গেল, কেন? কাস্টমার আসছে না। ঠিক আছে, এমন হতে পারে আমি হয়তো ওই ব্যবসায় সফল হতে পারছি না, অন্য ব্যবসার কথা ভাবতে হবে, অন্য কিছু। রাস্তা তো সব বন্ধ হয়ে যায় না। আমরা বাসের জন্য দাঁড়িয়ে আছি, বাস পাইনি, তারপর ট্যাক্সি দেখলাম, অটো দেখলাম, টোটো দেখলাম, কিছু না হলেও আমরা হাঁটা শুরু করলাম। কি আরে হাঁটি না, 2 কিলোমিটার যাই, আবার হয়তো ওখান থেকে কোনো বাস যায় যেটা এখান থেকে যায় না, আমরা পেয়ে যাব। এই যে ভাবনাটা, এই ভাবনাটা যদি আমাদের জীবনের পথে হয় রিয়েলি, তখন দেখা যাবে কোথায় হাঁটা, মানে ওই বাস পাইনি বলে দাঁড়িয়ে থাকলাম, একজন বাস পাইনি বলে দাঁড়িয়েই আছে গালে হাত দিয়ে, বাড়ি ফিরে চলে এলো, আরেকজন কিন্তু এগোতে শুরু করলো। ওই স্বামীজি বলছেন চরই বেতি, চরই বেতি, এগিয়ে চলো, এগিয়ে চলো। এটা হচ্ছে স্বামীজির শিক্ষা দর্শনের একটা অন্যতম বৈশিষ্ট্য। তাহলে কি হবে? নিঃস্বার্থপরতা হবে। এটা স্বামীজি আমাদের বারবার বলছেন। কেন বলছেন? ওই নিঃস্বার্থপরতার মধ্যে আনন্দ পাওয়া যায়। আসলে আমরা সবাই কেউ নিরানন্দে থাকতে চাই না, সবাই আনন্দে থাকতে চাই। কিন্তু আনন্দে থাকা যায়, অন্য মানুষকে আনন্দ দিয়েও আনন্দ থাকা যায়, আবার শুধু আনন্দেও থাকা যায়।
আপনারাই বিচার করে দেখুন কোনটা বেশি লাভজনক। আরেকজনকে আনন্দ দিয়ে আনন্দে থাকা যাচ্ছে, আর শুধু আনন্দে থাকা যাচ্ছে, আরেকজনের জন্য কোনো কন্ট্রিবিউশন নেই। এই কন্ট্রিবিউশন, কোনো অবদান, আমাদের প্রত্যেকের জীবনে কত মানুষের অবদান আছে মূলত। মা বাবা তো থাকবেই, মা বাবা, শিক্ষক মহাশয়দের অবদান, কত আত্মীয়দের অবদান, কত প্রতিবেশীদের অবদান, রিক্সা চালকের অবদান, যিনি ভ্যান চালিয়ে নিয়ে যান তার অবদান, যিনি সবজি বিক্রি করতে আসেন তার অবদান। দেখুন, সবজি বিক্রি করতে আসেন, এই করোনার সময় কত মানুষ বাজার যেতে পারছে না। ওই যখন খুব একেবারে ক্রিটিক্যাল অবস্থা ছিল, তার মধ্যেই কিন্তু তরকারি বিক্রেতা বাড়িতে বাড়িতে এসে বিক্রি করে দিয়ে যাচ্ছে। তা ওই মানুষটা আসছে বলে আমরা কিন্তু তরকারিটা পাচ্ছি, বাজারে যেতে হচ্ছে না। অনেকে বলবে, আরে ওর তো লাভ আছে, ও তো ব্যবসা করছে, ওর লাভ আছে, কিন্তু সেই মানুষটা ওর কাছাকাছি অঞ্চলেও তো বিক্রি করতে পারত। সে ঠেলাটা নিয়ে হয়তো 15 কিলোমিটার দূরে আসছে, ওই অঞ্চলের মানুষরা যাতে অসুবিধায় না পড়ে। হিয়াস ফিলিংস, তার অনুভূতি আছে। ওই সবজি বিক্রেতা, তিনি কিন্তু ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট নাও হতে পারেন, পোস্ট গ্র্যাজুয়েট নাও হতে পারেন, তার মধ্যে ফিলিং আছে, না না ওই কাকিমারা বসে থাকবে আমার জন্য, ওরা তো তরকারি পাবে না, আমাকে যেতেই হবে। তার মধ্যেই সে আসছে, তারও তো ঝুঁকি আছে। এই যে প্রত্যেকটি মানুষ, আমরা সবাইকে ভাবি যে হাসপাতালে সিস্টার, তিনি তো মাইনে পাচ্ছেন, যিনি সুইপার তিনি তো মাইনে পাচ্ছেন, ডাক্তারবাবুরা মাইনে পাচ্ছেন, কিন্তু তারাও দায়িত্ব এড়িয়ে গিয়েও পারতেন, কিন্তু এড়িয়ে যাচ্ছেন না। ব্যাপারটা হচ্ছে ওই যে আমাদের কিছু কন্ট্রিবিউট করতে হবে, এই ভাবনাটা বিবেকানন্দ আমাদের মধ্যে ঢোকাচ্ছেন, ইনজেক্ট করছেন। এবং যখন আমরা এই ভাবনা নিয়ে প্রসিড করব, তার সঙ্গে আমাদের স্বার্থ চিন্তাকে যুক্ত করব না, এটাই বিবেকানন্দ চাইছেন, যেটা শিক্ষক দিবসে আমাদের বেশি করে ভাবতে হবে। দেখুন, এক একটা দিন তো থাকে, 5 সেপ্টেম্বর পেরিয়ে গেল, 6 সেপ্টেম্বর থেকে শিক্ষক দিবস নেই, আবার 1 বছর পর। কিন্তু যে শিক্ষাটা স্বামীজির, এটা তো পার্মানেন্ট, এটা তো একদিনের জন্য নয়। এবং আমাদের এই শিক্ষাটা যত আমরা নিতে পারবো, তার শিক্ষার মধ্যে কি হচ্ছে, কোনো ওই একঘেয়েমি নেই। বইপত্র পড়লাম, কিছু জিনিস মুখস্থ করলাম, পরীক্ষা হলে বমি করলাম, নম্বর পেলাম, ডিগ্রি পেলাম, চাকরি পেলাম, পড়াশোনাও যেগুলো শিখেছি অধিকাংশই ভুলে যাই, যেগুলো কাজে লাগছে চাকরিতে আবার ওগুলো ইউজ করছি, এইভাবে জীবনটা কাটিয়ে দিই। তার মানে প্র্যাকটিক্যালি যেটা পড়াশোনা করেছিলাম সেটাও চাকরিতে যদি লাগে ভালো, নাহলে ভুলে যাই, আমার আর মনে রেখে লাভ কী আছে। মানে ওটাও আমি ভালোবেসে করিনি, ওটাও হচ্ছে স্বার্থ আছে। এটা পড়ছি কেন না, আমি এই সেমেস্টারটা পাস করব, তারপর ভুলে গেলেই চলবে। তার মানে এই কোনো জিনিসের শেখার মধ্যেই আমাদের আন্তরিকতা নেই। স্বামীজি চাইছেন ওই আন্তরিকতা, ভালোবাসা। স্বামীজি শিক্ষার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ভালোবাসা। তোমার হৃদয়টাই বড় হয়, তাহলে তোমার হৃদয়ে ভালোবাসা আছে, আর তোমার হৃদয়ে ভালোবাসা আছে, শুধু তুমি কি করছো, স্কুইজ করে রেখে দিচ্ছ, জোর করে চেপে রাখছো। কেন চেপে রাখবে, একেবারে ফাটিয়ে দাও। এই যে ভাবনা, এবং যত আমরা অন্যের জন্য ভাবতে শিখব, তত আমরা সত্যিকারের বেঁচে থাকার আনন্দ পাব। এবং দেখুন, এই যে দুর্গাপুজো আসছে, দুর্গাপুজোর আগে কত মানুষ বলুন তো, কত প্রত্যন্ত জায়গায় এমন হয়, এক একজন মা ওই একটি কাপড় পান বছরে, কোনো জায়গা থেকে কেউ সেবা কাজে এলে সেই কাপড়টি তার একটা বছর চলে যায়, আবার হয়তো কাপড়টি ছিঁড়ে যায়, আবার পরের বছর পান। অনেকে আছে একটি কাপড় দিয়ে চালাচ্ছেন, কারো হয়তো দুটি আছে। এমনি কত মানুষ যে ভারতবর্ষে আছেন, একটি মানুষ তিনি একটা লুঙ্গির জন্য বসে থাকেন, কত বাচ্চা ছেলে মেয়ে হয়তো পরনে একটা হাফ প্যান্ট পর্যন্ত জোটে না। এই যে জায়গায়, সেই সমস্ত জায়গায় আমাদের অনেকেরই অনেক ক্ষমতা আছে, যদি আমাদের একটু দৃষ্টিভঙ্গিটা বড় করতে পারি। বিবেকানন্দ শিক্ষা কি বলছে, তুমি কি করবে, দে অ্যালোন লিভ হু লিভ ফর আদার্স। তোমরা বেঁচে থাকতে চাও তো, যারা অন্যের জন্য বাঁচে, অন্যের জন্য কিছু করে, তারাই সত্যিকারে কিন্তু বেঁচে আছে। কেন? কারণ তাদের মধ্যে কি আছে, তাদের মধ্যে ওই যে ভাবনাটা, অন্যকে নিয়ে আমি বাঁচব, আমি শুধু একা বাঁচব না,
কারণ সমাজটা তো আমার জন্য নয়, সমাজ তো সবাইকে নিয়ে। এই যে ভাবনাটা, এই ভাবনাটা বিবেকানন্দ আমাদেরকে দিচ্ছেন। এটা আমাদের শিক্ষক দিবসের উপহার। স্বামীজির শিক্ষা চিন্তার আরেকটা বৈশিষ্ট্য, তিনি বলছেন ওই যে মনের জোর বাড়ানোর কথা, চারিত্রিক বৈশিষ্ট্য, তিনি বলছেন যে তুমি যে কোনো জিনিস বিচার করতে শেখো, ভালো মন্দ তফাৎ দেখতে শেখো। মানে আমরা কেউ বলল সঙ্গে সঙ্গে মেনে নিলাম, ঠিক। দেখুন কত সুন্দর এই যে বহুজন হিতায় বহুজন সুখায়, খুব ভালো। এটি স্বামী বিবেকানন্দর কথা, আত্মনমক স্বার্থং জগদ্ধিতায় চ, নিজের মুক্তি চ মানে এবং জগতের কল্যাণ, জগতের কল্যাণ। এই যে বহুজন হিতায়, ঠিক, তার মানে মানুষের কল্যাণ। তো মানুষের কল্যাণ করব কি করে, তার জন্যই কথা হচ্ছে। স্বামীজি বললেন যে তুমি তৈরি করো। বাড়িতে একজন বলল যে বাচ্চা ছেলে মাকে বলছে, মা মা আমি জানি না, আমি আজকে লুচি খাবো কি পরোটা খাবো। বাচ্চা ছেলে যোগ করে। মা দেখছেন অদ্ভুত ব্যাপার, আটা এবং ময়দা দুটোই শেষ হয়ে গেছে। মা বলছে কালকে সকালে এনে দেবো, তারপরে করব। ছেলে যোগ ধরেছে, না লাগবেই। তারপরে সোজা কথায় জিনিসটা তো লাগবে। পরোটা লুচি তো বানাবেন পরে, আগে তো আটা ময়দা ইত্যাদি যেগুলো ইনগ্রেডিয়েন্টস লাগবে। তাহলে আমরা অন্যের কল্যাণ করতে চাইবো, তার জন্য তো ইনগ্রেডিয়েন্টসটা লাগবে। আটা ময়দাটা কি, আমার মনটা তৈরি করতে হবে, মনটা বড় করতে হবে, হৃদয়টা বড় করতে হবে। মানে অর্থাৎ স্বার্থপর হয়ে বেঁচে থেকে লাভ নেই। স্বামীজি বলছেন তুমি শিক্ষিত হয়েছ, তোমার শিক্ষার কি উপকার লাগছে। বলছে আমি বিরাট চাকরি করছি, জানেন স্বামীজি আমি কত টাকা মাইনে পাই, কি প্যাকেজ পাই। স্বামীজি বলছেন এই প্যাকেজ চাকরি সব ভালো, তুমি আরেকটি মানুষের জন্য তোমার প্যাকেজ দিয়ে কি করছো, কিচ্ছু করছি না। তার মানে প্র্যাকটিক্যালি আমি সেলফ সেন্টার্ড, আত্মকেন্দ্রিক। বলছে ওখান থেকে বেরিয়ে এসো। আমাদের একেবারে চুলের মুঠি ধরে স্বামী টানছেন। কেন? এই যে অদ্ভুত ব্যাপার আমরা যখন করছি, এই জায়গাটা আমাদের একটা জিনিস ভাবতে হবে। আমাদের কি করতে হবে, আমাদের যখন এগোচ্ছি, প্রসিড করছি, যেমন এটা গাড়ি চালাচ্ছি, গাড়ি চালাবার সময় আমরা দেখি, সব দিক দেখে গাড়িটা চালিয়ে যেতে সাবধানে পৌঁছতে পারি। ঠিক আমরা যখন সমাজে এগোবো, স্বামীজি বলছেন একটু বিচার করো, তুমি কি এইভাবেই জীবনটা কাটিয়ে দেবে, না তুমি ভাববে যে তোমারও কিছু করণীয় আছে, তুমি করে দেখো না, করে তুমি আনন্দ পাচ্ছ কিনা দেখো। এবং সত্যিকারে বিশ্বাস করুন, আপনারা তো জানেন এই যে আমরা যখন কাজ করতে যাই, বিভিন্ন সেবা কাজে আসি ঠাকুরমা স্বামীজির অপার করুণায়, আমরা এই প্রত্যন্ত গ্রামে গিয়ে বুঝতে পারি যে কত মানুষ ভারতবর্ষের কত কষ্টে আছে, আমরা কিচ্ছু করতে পারছি না। আমাদের ক্যাপাসিটি আছে, আমরা কিছু করতে পারছি না। আরও আমাদেরকে অনেক বেশি এই উদারতা আনতে হবে, আমরা কিছুই করতে পারছি না। আমরা হয়তো একটু কিছু করলাম, করে ভাবলাম কি না হনু, কি বিরাট কেউ কেটা হয়ে গেলাম। আরে বাবা আমরা কোথাকার কে, ভগবান কৃপা করেই সুযোগ দিচ্ছেন তাই পাচ্ছি। ভগবান যাকে বলবে তাকে কৃপা করে করতে পারে। মূকং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম। তো সুতরাং এর মধ্যে বাহাদুরি কিচ্ছু নেই। এই যে কথাগুলো আমাকে ঠাকুরমা স্বামীজি কৃপা করে আমার মতো সাধারণ মানুষকে বলাচ্ছেন, এটা তাদের কৃপা, তাই হচ্ছে। তেমনি আমাদের স্বামীজির শিক্ষা চিন্তা আমাদেরকে কি শেখাবে, যে তুমি আর যাই হোক তুমি সংকীর্ণভাবে বেছো না, একটু সম্প্রসারণ করো হৃদয়ে। এক্সপ্যানশন ইজ লাইফ, কন্ট্রাকশন ইজ ডেথ। একদম কি আনন্দ, বেঁচে থাকার আনন্দটাই আলাদা হয়ে যাবে। আনন্দ অনেকভাবে পাওয়া যায়, রেস্টুরেন্টে খেয়েও আনন্দ পাওয়া যায়, ক্রিকেট ম্যাচ স্টেডিয়ামে গিয়ে দেখেও আনন্দ পাওয়া যায়, সব ভালো, কেউ বারণ করছে না। কিন্তু স্টেডিয়ামে যখন ক্রিকেট খেলা দেখতে যাই, তার টিকিটের পয়সায় আমাদের কোনো কষ্ট হয় না। আমাদের যখন রেস্টুরেন্টে গিয়ে আমরা 2000 টাকা বিল করে দিচ্ছি 4টে বন্ধু খেয়ে, তার জন্য আমাদের কোনো অসুবিধা লাগছে না। আর যদি আমরা ওখানে গিয়ে দেখলাম যে 10টা গরিব ছেলের পরনে কিছুই নেই, তাদের হাফ প্যান্ট আর জামা কিনে দেওয়ার ক্ষেত্রে আমরা যদি তখন 5000 টাকা জোগাড় করতে গিয়ে আমরা তখন কুণ্ঠাবোধ করি, আমাদের হাত গুটিয়ে যায়, তার মানে তো স্বার্থপর। আমরা ওই আনন্দ পেতে গেছিলাম, এই আনন্দটাও পাওয়ার চেষ্টা করতে হবে। অ্যান্ড দিস ইজ দ্য ওয়ে টু লিভ। বেঁচে থাকার একটা অদ্ভুত উপায়। স্বামী বিবেকানন্দের শিক্ষা চিন্তার বৈশিষ্ট্যগুলো কি কি আমরা একটু সাম আপ করার চেষ্টা করি। অনেক কিছু বলার আছে, তার মধ্যে কিছু আমরা চেষ্টা করলাম। আমরা নিঃস্বার্থপর হব,
আমরা একটু উদার হব, আমরা ইতিবাচক চিন্তা করব, আমরা মনের শক্তি বাড়াবো, আমাদের বিচার শক্তি বাড়াবো, আমাদের বিবেককে জাগ্রত করার চেষ্টা করব, আমাদের ভালোবাসা উদারতা মনের মধ্যে রেখে বহুজন হিতায় বহুজন সুখায় এই সংকল্প নিয়ে আমরা এগিয়ে যাব এবং স্বাভাবিকভাবেই আমরা পারবো, আমরা জয় করব। উই শ্যাল ওভারকাম, উই শ্যাল ওভারকাম। এটাই আমাদের আজকের শপথ এই পবিত্র দিনে। ঠাকুরমা স্বামীজির কাছে প্রার্থনা জানিয়ে আপনাদের সকলকে শ্রদ্ধা নমস্কার জানিয়ে আজকের বিনম্র নিবেদন শেষ করি।